আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি। 11 জুলাইয়ের মধ্যে দেশের সব ক্লিনিকে লেভার স্থাপনের নির্দেশ না করলে লাইসেন্স বাতিল জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজকের আলোচনার মূল বিষয় স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফিরবে কবে, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ডাক্তার মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR। আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোস্তাক হোসেন আপনার কাছে শুরুতে আসি। স্বাস্থ্যমন্ত্রী, আমরা লক্ষ্য করেছি যে নতুন সরকার প্রায় 4 মাস হয়ে গেল, স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন, তাদের যেসব অসঙ্গতিগুলো সেগুলো তুলে ধরছেন। একই সঙ্গে হাম এবং ডেঙ্গুর হামের প্রকোপ বাড়ছে এবং সেটি কখনো কমছে, কখনো খুব উচ্চ মাত্রায় আমরা লক্ষ্য করছি। হাম নিয়ে আমরা আলোচনা করব, তবে প্রথমে একটু জানতে চাই যে অসঙ্গতিগুলো হাতে নাতে ধরছেন বিভিন্ন হাসপাতালের, শুধরে দেওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্য খাত খুবই অবহেলার শিকার ছিল বা স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে আসলে সুদিনটা কবে ফিরবে বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অসঙ্গতি ধরছেন, এগুলো উপসর্গ। উপসর্গ উপশম করলে নিশ্চয়ই কিছুটা উন্নতি হয়, কিন্তু স্বাস্থ্য খাতের সুদিন যদি আনতে হয় তাহলে আমাদের যেই অ্যাপ্রোচে স্বাস্থ্যটা চলছে তাকে পাল্টাতে হবে। হ্যাঁ, আমার এক সময় ছিল বাংলাদেশের স্বাধীনতার পরপরই অধিকাংশ মানুষ আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা অভ্যস্ত ছিল না, যেহেতু সেটা সহজলভ্য ছিল না। তারা ঝাড় ফুঁক, কবিরাজি, নানা রকম অবৈজ্ঞানিক পন্থায় ছিল, এবং সেজন্যে মানুষকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অভ্যস্ত করার জন্য যেভাবে পারা যায় হাসপাতালের ব্যবস্থা করা এবং স্বাধীনতার পরে উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্স করে হাসপাতাল সেখানে নেওয়া, এগুলো নানা করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যকে যে আপনার তখন একটা পরিকল্পনা হয়েছিল স্বাধীনতার পরে যে আমরা রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নমূলকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জোর দিয়ে আমরা করব, এবং সেইভাবে কতগুলো গবেষণা প্রতিষ্ঠান আমাদের ঢাকা শহরের শেরেবাংলা নগরে জায়গা জমিও করা হয়েছিল। কিন্তু কেন জানি যে স্বাস্থ্য নীতি নির্ধারকরা শুধুমাত্র চিকিৎসা ভিত্তিক এবং হাসপাতাল ভিত্তিক জায়গায় চলে গেলে সেটা এখনও চলছে। কিন্তু এখন দেখেন, চিকিৎসা ভিত্তিক বা ঔষধ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা করার কারণে, আমি একটু করে বলি যে ICU ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা করার কারণে সমস্ত নজর জনগণের ওইদিকে, নীতি নির্ধারকদের ওইদিকে। ফলে যতই আপনি বাড়ান, আপনি মৃত্যু কমাতে পারছেন না। এই ধরনের পাবলিক হেলথ প্রবলেম, ডেঙ্গি, হাম, এরকম মহামারী যখন হচ্ছে বা প্রাদুর্ভাব হচ্ছে, তাহলে আমাদের এই সিস্টেমটাকে খোলনলচে পাল্টাতে হবে। আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো জনগণের নাগালের ভিতরে করতে হবে, যেখানে শতকরা 80 থেকে 90% স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে। তার চেয়ে জটিল রোগীগুলো মাধ্যমিক পর্যায়ে যাবে, যেন উপজেলা হেলথ কমপ্লেক্স, এবং সবচেয়ে খারাপ রোগী, জটিল রোগীগুলো যাবে টারশিয়ারি লেভেল, যেটা তৃতীয় মাত্রা সর্বোচ্চ, যেটা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সেখানে। কিন্তু এখন উল্টোভাবে করা আছে। মানুষ আউটডোরে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে। এতে আউটডোরের প্রেসক্রিপশন লেখাটা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা না। বর্তমান সরকার BNP নির্বাচনী ইশতেহারে কিন্তু ঠিক আমি যে কথাগুলো বললাম এগুলো আরো ভালোভাবে বলা আছে, কিন্তু সেই ভিত্তিতে যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং তার সহকর্মীরা এবং পুরো ক্যাবিনেট, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় এইটা করলে চলবে না, এর সাথে অন্যান্য প্রায় 35টি মন্ত্রণালয়, যেহেতু স্বাস্থ্য এবং পুষ্টিকে তৃণমূল পর্যায়ে যে ইন্টারভেনশন দেওয়া, সেটা যদি দেওয়া হয়, এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো তারা ঘোষণা করেছে সরকার তারা স্থাপন করবে, শহর অঞ্চলে কিছুটা এগিয়েছে, সেটা যত দ্রুত হবে ততই আপনার স্বাস্থ্যটা, এখন যে চিত্র দেখছি আমরা, হাসপাতালের বারান্দায় রোগী পড়ে আছে, ICUর অভাবে মানুষ মারা যাচ্ছে, এটা আগামী 4-5 বছরের মাথায় হয়তো আমরা কমাতে পারি যদি এখন থেকেই কাজটা করা হয়। আমরা আশা করেছিলাম এই বাজেটে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকবে। একটা থোক বরাদ্দ করা হয়েছে এজেহল কতগুলো 28,000 কোটি টাকার মতো। সেটা যদি এখনই পরিকল্পনা করে সেখানে কাজ শুরু করা না হয়, তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু চলে যাবে অন্য খাতে। বলা হবে যে স্বাস্থ্য খাত খরচ করতে পারে না। এইটা একটা যারা বলে তারাই এটা করে রেখেছে, এটা খরচ করতে না পারে। কাজে এই সুদিনটা যদি আমরা আনতে হয়, এই বছরেই এই 27,000 কোটি টাকাটা যেন আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধমূলক এবং স্বাস্থ্য উন্নয়নের কাজে ব্যয় হয়, এবং দৃশ্যমান এই কাজগুলো আমাদের এই বছরে শুরু করতে হবে। তাহলে
আমরা বছরে বছরে কিছুটা আমরা দেখবো যে আমাদের জনস্বাস্থ্যের যে সার্বিক যে ইন্ডিকেটর নির্দেশক ভালো হবে। যেমন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা হাসপাতালে স্বাভাবিক প্রসবের ওয়ার্ড, লেবার ওয়ার্ড করতে বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ। আজকেই বলেছেন। হ্যাঁ, এটা খুব ভালো পদক্ষেপ, কারণ আমরা দেখেছি যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ মানুষকে ঘরে বসে তাদের বাচ্চা প্রসবের যেটা ছিল সেটার হার বেড়েছে, তারা এখন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে, কিন্তু মাতৃমৃত্যুর হার কিন্তু কমছে না। তাহলে যে মানে অপ্রয়োজনীয় যে সিজারিয়ান অপারেশন করা হচ্ছে, সেই অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন একটা বড়টা অংশ করছে যারা আনকোয়ালিফাইড, যারা প্রশিক্ষিত ডাক্তার না, ডাক্তার নামধারী কিছু লোক যারা এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত না, তারা ভেবেছে যে মানুষের সিজারিয়ান অপারেশন করা খুবই সোজা। কিন্তু যিনি ট্রেনিং প্রাপ্ত তার কাছে সোজা, কিন্তু যে প্রশিক্ষণ প্রাপ্ত না, যখন কোনো সংকট হয়, তার রক্তপাত শুরু হয়, সে অজ্ঞান হয়ে যায়, বাঁচাতে পারে না। কাজে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঠিক জায়গাটা ধরেছেন যে যদিও আমি বলি উপসর্গ, যে নর্মাল লেবার ওয়ার্ড কেন থাকবে না প্রাইভেট হাসপাতালে। সিজারিয়ান ওয়ার্ড একজন মা যখন যাবে, তাকে ডাক্তাররা চেষ্টা করবে, নার্স চেষ্টা করবে স্বাভাবিক প্রসব যেন হয়। যদি সেটা না হয়, টাইম পার হয়ে যায় বা তার কোনো এক্লামশিয়া থাকে, আমি ডাক্তারি টার্ম ইউজ করছি না, তার যদি কোনো জটিলতা থাকে, প্রাণ সংহার হতে পারে বাচ্চার অথবা তার মায়ের অথবা দুজনের, তখনই সিজারিয়ান হতে পারে। কাজে এইটাকে প্রমোট করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বিশেষ করে বেসরকারি হাসপাতালে অবশ্যই প্রথম চেষ্টা করতে হবে আমাদের যে চিকিৎসার প্রোটোকল অনুযায়ী স্বাভাবিক প্রসবের। তা না হলে তিনি মানে তার যে স্বভাবসুলভ ভঙ্গি তিনি বেশ করার কথা বলেন। আশা করি এই বার্তাটা বুঝতে পারবেন আমাদের যারা স্বাস্থ্যকেন্দ্র চালান, সরকারি এবং বেসরকারি সব জায়গার জন্য বলছি, বিশেষ করে বেসরকারি, তারা যেন মায়েদের স্বাভাবিক প্রসব চেষ্টা করেন। তাহলে কিন্তু এই যে অপ্রয়োজনীয় সিজারের কারণে যে মাতৃমৃত্যুর হার বেড়ে গেছে বলে আমার ধারণা, গবেষণার ফলাফল উদ্ধৃত করতে পারছি না, এখান থেকে আমাদের মায়েরা হয়তো রেহাই পাবেন। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি যে স্বাস্থ্য খাতের এখন যে অবস্থা, আপনার মূল্যায়নটুকু জানতে চাই। সেই সঙ্গে একটু বলতে চাই যে বর্তমান সরকারের 4 মাস তারা শুরু থেকে বলে আসছে যে তৃণমূল পর্যায়ে শহর কেন্দ্রিক স্বাস্থ্য সেবা থেকে সেটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চান, মানসম্মত স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে চান, একই সঙ্গে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলেছেন। এখন আসলে সেই উদ্যোগ কতটা দেখেন এবং বর্তমান অবস্থা নিয়ে? ধন্যবাদ আপনাকে, মোস্তফা ভাইকে এবং দর্শক শ্রোতা। মোস্তফা ভাই বিশেষজ্ঞ, সুতরাং আমি বিশেষজ্ঞ না, সাধারণ জ্ঞান থেকে কিছু কথা বলি। সরকারের উদ্যোগের জায়গাগুলো আসলে কতটা উদ্যোগের জায়গা সুচারুভাবে হচ্ছে দেখছেন? এই যে যারা এই 2-3 মাস এখনো মারা গেল শিশু, এরা হামের টিকা 92% পায় নাই। টিকা তো উনি জানে কমপক্ষে 95% শিশুকে টিকা যদি না দেওয়া হয় তাহলে হার্ড ইমিউনিটি হয় না। এখন আমরা তো জানিই না কত পার্সেন্ট শিশুকে টিকা দেওয়া হয়েছে, এটা তো বলে না কেউ, এটা তো আমরা কোনো জরিপেও পাই না, এটা বলে না। কিন্তু যারা মারা গেছে তার ভিতরে 92% পেয়েছি। বাইরের একটা বাংলাদেশের প্রতিনিধি যা বলছে WHO একটি অনুষ্ঠানে। তো আমার কথা হলো, এটাতে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে তো টিকা পায় নাই, টিকা তো দিচ্ছে, টিকা তো পাচ্ছে না। আমার তো এখন যারা একটা শিশু কতটুকু ইমিউন পাওয়ার থাকে, তার যদি আপনার হয়ে যায়, ধরেন হাম হয়, তার যদি শেষ পর্যন্ত নিউমোনিয়া হয়ে যায়, তাকে আইসিইউ রেখে সেভ করা যাবে? যাবে না তো। কারণ সাধারণত নিউমোনিয়া একটা বাচ্চা হয়ে গেলে তার যে শরীরে অপুষ্টিতে ভোগে, মেইনলি গরিবের ছেলেরা বেশি, সন্তানরা বেশি আসে, দেখেন ইমিউনিটি পাওয়ার নাই, তারা মারা যায়। তো আবার দেখেন এবারে বাজেটে যেটা আপনার বললেন ভাই, তো বাজেটে তো আসলে শুভঙ্করে ফাঁকি আছে। যে বাজেট আছে প্রকৃত চিকিৎসার ক্ষেত্রে 2 থেকে 2.5% আছে, 2.5%। তো টোটাল আছে 26,000-এর মতো কোটি টাকা, 27,000 কোটি। এটা তো যথেষ্ট নয়, এটা তো যথেষ্ট নয়। কারণ স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করছে প্রত্যেকটা উপজেলায় 101টি করে বেডের হসপিটাল করবে। উনি কি ভেবে দেখছেন কত টাকা লাগবে? এখন আধুনিক যুগে ধরেন আমি নিজে উদাহরণ, আমার চিকিৎসা হয়েছে তো বাইরে। আমাদের দেশে প্রথম হচ্ছে এই যে প্রযুক্তি, এখন রোবট অপারেশন করতেছে, এখন হসপিটালগুলো অত্যাধুনিক, চিকিৎসা ব্যবস্থা অত্যাধুনিক। আমরা এখনো পিছিয়ে আছি
সেই প্রাথমিক অর্থাৎ ওই প্রাথমিক চিকিৎসার জায়গায় চিন্তাটা কেন্দ্র করে আছি, কিন্তু এই জায়গায় না। এখন তো ধরেন ডাক্তার, আমাদের ডাক্তার এবং বাইরের ডাক্তারের পেশাদারিত্ব সাংঘাতিক পার্থক্য। একটা সিনিয়র ডাক্তারের কাছে যান, ওই জুনিয়র ডাক্তার আপনার রোগের উপসর্গ লিখতে ডাক্তার ওটা দেখে খালি ওষুধ দিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে ডাক্তাররা তো আন্তরিক হতে হবে। ধরেন আমি আমার চিকিৎসার কথা বলার, আমার ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স 2, নিশ্চয়ই আপনার মোস্তাক ভাই বলবে ডায়াবেটিক্স 2 খুব বেশি মারণঘাতী না, কিন্তু আমার জিহ্বায় একটু ছোট্ট ফোড়ার মতো হয়, এটা স্প্রেড করে। বাংলাদেশের বিখ্যাত 3 ডাক্তারকে 3 জনই বলছে আমার ক্যান্সার হয়েছে এবং এটা অপারেশন করতে হবে। আমাকে আমার মেয়ে নিয়ে গেছে ব্যাংকক, জিহ্বার টিপ দিয়ে কয় নো ক্যান্সার। সে শুধু খাবার কিছু পথ্য দিছে, আমার কিছু ব্যায়াম দিছে এবং ওষুধ, পার্টিকুলারলি বাংলাদেশের ওষুধ বর্জন করতে বলছে। হ্যাঁ, আমি ঠিক আছি। এখন আপনি বলেন, ওই যে ডাক্তারদের চিকিৎসা এবং যেভাবে আমার সাথে হ্যান্ডেল করলো, আমি আশ্চর্য হয়ে গেছি। যেটা এত ডাক্তার, একটা এত সাধারণ ডাক্তার হতে পারে, আমার হাত পা টিপতেছে, এই করতেছে সেই করতেছে, আমরা তো সিনিয়র ডাক্তারের চেহারাই দেখতে পাই না। তো সুতরাং প্রথম হচ্ছে আধুনিক যুগে আধুনিক যে যন্ত্রপাতি, তার পিছনের যে মূল কথা হলো ডাক্তারটা যেন কমার্শিয়াল না হয়। এটা কে করবে? এটা তো হসপিটাল বানাইলে তো হবে না। হসপিটাল বানাবেন, কে চালাবে হসপিটাল? আপনি পেশাদারিত্বের অভাব দেখছেন। পেশাদারিত্বের দারুণ অভাব বাংলাদেশে ডাক্তারদের। আপনার ওখানে কি চিকিৎসা দিলে, আপনি দেখেন একটা ডাক্তারের কাছে মোস্তাক ভাই পেশাদারিত্ব করে কিনা, রোগী দেখে কিনা জানি না, আগে গেলেই আপনার একটা ফিরিস্তি দিবে, আপনার টেস্টের ফিরিস্তি, সেখানে কমিশন পাবে। আবার যারা ওষুধ সাপ্লাই দেয়, ওষুধের ওখান থেকে অনেক উপহার টুপহার পাবে। এবং চিকিৎসার ক্ষেত্রে আপনার জুনিয়ররা আপনার আপনার হিস্ট্রি লিখতেছে, তার উপরে বেসিস করে ওষুধ দিচ্ছে। ডাক্তারের কোনো তো ভূমিকা, আমি সিনিয়র ডাক্তারদের যারা ডিপেন্ডেবল তাদের ডাক্তার, এটা খুব সংখ্যায় খুবই কম। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। ওই হসপিটালে, সামিটেভিস হসপিটাল ব্যাংককের, সেই হসপিটালে একটি রোবট 50টা কর্মীকে রিপ্লেস করতেছে। একটি রোবট সারা হসপিটাল, 3তলা হসপিটাল সে পরিষ্কার করতেছে, সেখানে 50টা ওয়ার্কার দরকার। অর্থাৎ হসপিটালটা বানানোই হয়েছে এমনভাবে যাতে আধুনিক সিস্টেমটা কার্যকরী হয়। আমাদের 100 প্রত্যেকটা থানায় 101টা করে বেড রাখবেন, চিকিৎসা কি দিবেন? প্রাথমিক ওই নাভা ট্যাবলেট আর অমুক ট্যাবলেট দিলে তো আর চিকিৎসা হবে না। আধুনিক যুগে আপনার তাকে তো সুস্থ করতে হবে। হ্যাঁ, চিকিৎসা, আপনি খালি চিকিৎসা দিবেন, প্রাথমিক চিকিৎসা দিলে তো এখন আধুনিক যুগে হচ্ছে না। এই যে হামের বাচ্চারা যে আসতেছে, হামে তো প্রাথমিক চিকিৎসাতে লাভ নেই। তো প্রাথমিক চিকিৎসা হলো টিকাটা দেওয়া হচ্ছে না, এটা গোপন রাখতেছে, জানি না তো টিকা কোন দিচ্ছে। তো প্রাথমিক চিকিৎসা হলে হবে না। এখানে যতগুলো ধরেন হসপিটাল, টেকনোলজি, ডাক্তার, সবারই সহযোগিতা দরকার। আমি আপনার কাছে আসবো বিরতি থেকে ফিরে, তবে তার আগে আমি একটু 2 মিনিটের জন্য যেতে চাই ডাক্তার মোস্তাক হোসেন আপনার কাছে। যে বিষয়টি এম এ আজিজ বললেন যে বাংলাদেশে চিকিৎসকদের মধ্যে পেশাদারিত্বের অভাব, তারপর বেশ কয়েকটি কথা বললেন যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ডাক্তাররা যখন প্রেসক্রিপশন লিখেন, তারা উপঢৌকন নেন, বা এইগুলোকে আসলে আপনি কিভাবে ধরবেন? এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? যদি আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়িত করতে পারি, প্রাথমিক চিকিৎসা বলতে উনি হয়তো যেটা বুঝিয়েছেন, আমি ঠিক সেটা বোঝাচ্ছি না, যে বিদেশের চিকিৎসকদের সঙ্গে বিদেশে উনি যাচ্ছেন হচ্ছে টারশিয়ারি হসপিটালে, অর্থাৎ তৃতীয় সর্বোচ্চ হাসপাতাল যেখানে বিদেশি রোগীরা যায়। কিন্তু ওখানকার যে রোগী, যে উনি, আপনি থাইল্যান্ড না সিঙ্গাপুর গিয়েছেন? থাইল্যান্ডে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সারা দেশে জুড়ে আছে এবং যে কোনো রোগীকে আগে সেখানে যেতে হয়। সেখানে যদি তারা স্বাস্থ্য সমস্যা সমাধান না হয়, যদি হাসপাতালে ভর্তি হতে হয়, সে সেকেন্ডারি হাসপাতালে যায় যেখানে মাধ্যমিক পর্যায়ের চিকিৎসা হয়। সেখানে যদি সমস্যা সমাধান না হয়, তা রেফার করা হয় বিশেষায়িত হাসপাতালে। আর থাইল্যান্ডে যে সমস্ত হাসপাতাল বিদেশি রোগীদেরকে রিসিভ করে, তারা সেই রোগীকে তৃতীয় পর্যায়ের হাসপাতালে নিয়ে যায়, কিন্তু থাইল্যান্ডের লোকেরা কিন্তু সেখানে যায় না, কারণ তাদের প্রাথমিক চিকিৎসাটা তার পাড়া মহল্লা বা গ্রামের সংলগ্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই সেটা সমাধান হয়ে যায়।
কাজে উনি একজন বিদেশি রোগী হিসাবে যেই চিকিৎসাটা পেয়েছেন থাইল্যান্ডের মানুষ কিন্তু ওইভাবে চিকিৎসা নেয় না। তাদেরকে প্রথমে যেতে হবে তার পাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে স্ক্রিনিং হবে তার যে তার এইখানেই তার সমাধানটা হয়ে যাচ্ছে কিনা, এবং ছোটখাটো অপারেশন সেখানেই হয়, যেন আপনার যে একটা ফোড়া হয় সেখানে হবে। কিন্তু সেই পেশাদারিত্বটা কি বাংলাদেশে আপনি হ্যাঁ, অভাব দেখেন কি? হ্যাঁ, অভাব তো আছে, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। একজন ডাক্তার এখন আমাদের দেশে মানুষকে এভাবে তৈরি করা হয়েছে, এভাবে বাণিজ্যিক বিজ্ঞাপনের মতো করা হয়েছে যে সর্দি কাশি বা ছোট ফোড়া অপারেশন করতে গেলেও সর্বোচ্চ প্রফেসর, আজিজ ভাই বললেন উনি সর্বোচ্চ প্রফেসরের দেখা পাচ্ছেন না, হয়তো এই রোগটা সর্বোচ্চ প্রফেসর প্রয়োজন হয় না। একজন এমবিবিএস পাশ করা একজন প্রাথমিক পর্যায়ের যিনি চিকিৎসক বা এভেন নার্স, সেই চিকিৎসাটা করতে পারে। কিন্তু যেহেতু তারা সুসজ্জিতভাবে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাংলাদেশে নেই, বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে ভাঙ্গা দেয়াল, বাথরুম নাই, নোংরা, সেখানে শুধু প্রেসক্রিপশন লেখা হয়, আবার ভুল চিকিৎসা আছে, ওনাকে যেখানে ক্যান্সার বলা হয়েছে প্যারাসিটামল দেওয়া হয় কিংবা সিরাপ দেওয়া হয়, ওটাতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হতে পারে না। সেটা যদি উন্নয়ন করা হয়, যেখানে আজিজ ভাইয়ের মতো একজন ব্যক্তি যেতে অস্বস্তি বোধ করবেন না, দ্বিধা করবেন না, এবং তাহলে কিন্তু ওখানকার যারা চিকিৎসক নার্স তারা নিজেরা সম্মান পাবেন রোগীর কাছ থেকে এবং রোগীরাও সম্মান পাবে। এভাবে স্তরভিত্তিক স্বাস্থ্যসেবা না করে যখন আপনি একটা হাসপাতালে আউটডোরে যাচ্ছেন এই প্রাথমিক চিকিৎসার জন্য, বিরাট ভিড় হচ্ছে ওখানে। আপনি দেখেন একটা প্রাইভেট ব্যাংকে যান, তারা কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে একটা স্লিপ দেয় যে সিরিয়াল নাম্বার। আপনি যদি 2 ঘন্টা বসে থাকেন আপনার মধ্যে কোনো ক্ষোভ হবে না। আপনি একটা সরকারি হাসপাতালে যান, দাঁড়িয়ে থাকতে হবে অধিকাংশ জায়গায়, বসার জায়গাও নেই এবং সিরিয়াল দেওয়ার নাই। সিরিয়ালের নামে দুর্নীতি করা হয় যে তুমি যদি কানে কানে আমাকে 50 টাকা দাও তাহলে 10 টাকার টিকিট তোমাকে দেবো। তা 10 টাকার টিকিটে ফ্রি চিকিৎসা করতে গিয়ে তাকে ঘুষ দিতে হচ্ছে। এই যে অব্যবস্থা, সেটা হচ্ছে উপচে পড়া ভিড়। তাহলে আমি কেন একটা টার্সিয়ারি হাসপাতালে আউটডোর উপচে পড়া ভিড়ের সিস্টেমে যাব? আমি যাব যে সে তার পাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাবে, সেখান থেকে সে যদি দেখে যে তাকে রেফার করা হয় যে আপনার এই চিকিৎসা তো আমাদের এখানে হবে না, আপনি দ্বিতীয় পর্যায়ের হাসপাতালে যান, সেখানে হয়ে গেল, না হলে তাকে আপনার অপারেশন বা জটিল চিকিৎসার জন্য তৃতীয় পর্যায়ে যাবে। এই স্তরভিত্তিক চিকিৎসা হলে চিকিৎসকরাও কাজ করে স্যাটিসফ্যাকশন পাবেন, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও পাবেন, রোগীরাও ইয়ে হবে। এখন যে বাণিজ্যিক কেন্দ্রিক হচ্ছে, বাণিজ্যিকীকরণ করা হয়েছে, সেখানে তো আপনি আজিজ ভাই তো একজন প্রাইভেট রোগী হিসেবে যাচ্ছেন, তিনি যদি সেই অ্যাটেনশনটা না পান, বাংলাদেশে মিক্স হয়ে আছে প্রাইভেট খাত এবং সরকারি খাত। সরকারি খাতের হাসপাতালের চিকিৎসকরা বড় তারা প্রাইভেট খাতে যাচ্ছেন, পুরো সময় দেন না, এখানেও সময় দেন না। এইগুলো থেকে উত্তরণ ঘটাতে হলে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সমস্ত জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করা এবং স্তরভিত্তিক স্বাস্থ্য করা, তাহলে আজিজ ভাইয়ের মতো যারা রোগী আছেন তারা দেশে চিকিৎসা পাবেন, বিদেশে যেতে হবে না। যে বিদেশে একটা শোকেস আছে, ভারতে আমাদের রোগী যায়, থাইল্যান্ড যায়, সব জায়গায় বিদেশি রোগীদের জন্য আলাদা। আমি আবারও ফিরবো আপনার কাছে, আলোচনা একটি বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ডাক্তার মুস্তাক হোসেন। আপনার কাছে আপনার কথা শুনছিলাম, আমি একটু বলি যে প্রতিটি উপজেলা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 101 শয্যা উন্নীত করার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে স্বাস্থ্য ইউনিট গড়ে তোলার কথা বলছেন। মানে আপনি যেসব কথাগুলো বলছেন, সরকারের পক্ষ থেকে শুরু থেকেই একেবারে শহর থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বলছেন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলেছেন। এছাড়া 6 মাসের মধ্যে 5টি বিভাগে 200 শয্যার 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল করার কথা বলছেন। এই উদ্যোগগুলো আসলে কতটা সুফল বয়ে আনবে আপনার দৃষ্টিতে? দেখুন, এইসব বিষয়ে আমি যতদূর জানি যে গত সরকারের আমলেই এগুলো করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু একটা কিন্তু এটা ঠিক আছে, জনসংখ্যা অনুপাতে উপজেলা লেভেলে হাসপাতাল হচ্ছে সেকেন্ডারি কেয়ার হাসপাতাল, মানে মাধ্যমিক পর্যায়ে, সেখানে 100 বেড আমাদের জনসংখ্যা অনুপাতে ঠিক আছে। কিন্তু আপনি যদি, যেমন আজিজ ভাই বললেন যে উনি সেকেন্ডারি কেয়ার হাসপাতালটাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো সজ্জিত রাখতে চান, আমি সেটার পক্ষে না। এই সেকেন্ডারি কেয়ার হাসপাতালে, অর্থাৎ যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন নেই, তারা চিকিৎসা হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে। আর যাদের হাসপাতালে ভর্তি হতে হবে, যেমন আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন,
আপনার এখানে হঠাৎ করে ব্যথা হলো, সে তার অপারেশন করতে হবে, ওইটা সেকেন্ডারি কেয়ার হাসপাতালে করতে হবে। বা আপনার যদি মস্তিষ্ক অপারেশন করতে হয় তাহলে আপনাকে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে রেফার করতে হবে, বা কোনো মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে, নিউরোসায়েন্স সার্জারি বিভাগে করতে হবে। সেকেন্ডারি কেয়ার হাসপাতাল হচ্ছে যে যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যার চিকিৎসাটা হচ্ছে না সে যাবে সেকেন্ডারি কেয়ার হাসপাতালে। এর সংখ্যা অনেক কম না। কাজে আপনাকে স্ক্রিনিং করতে হবে। একজন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সুসজ্জিত যদি হয় তাহলে আপনার উপজেলা হাসপাতালগুলোতে রোগী যাবে। এখন কিন্তু অনেক উপজেলা হাসপাতালে রোগী যায় না, রোগী জেলা হাসপাতালে গিয়ে ভিড় করে, ফ্লোরে থাকে কিন্তু উপজেলা হাসপাতালে থাকে না। কারণ তারা উপজেলা হাসপাতালটাকে যে চালু রাখতে হবে সেখানে যে প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি এবং মানুষ যায়, মানুষ যদি না যায়, রোগীরা না যায়, তারা সোজা যদি মেডিকেল কলেজ হাসপাতালে যায় বা রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগাং পুরনো একটা মেডিকেল কলেজে যায় তাহলে তো এগুলো খালি পড়ে থাকে। সেক্ষেত্রে আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে হবে যে এটার ফিডার পয়েন্ট যদি ঠিক রাখেন এবং সবাইকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন তাহলে ওখানে রোগী যাবে। এবং আরেকটা বিষয় করতে হবে, গভর্নেন্স। আমাদের স্বাস্থ্য যে কাঠামোটা, যে প্রশাসনিক বিষয়টা, স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা অন্তর্বর্তী সরকার সভা হয়েছে, যেখানে বর্তমান সরকারের সমর্থকরাও ছিল সদস্য, সেখানে বাংলাদেশ হেলথ সার্ভিস নামে একটা আলাদা চিকিৎসার জন্য প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। ক্যাডার সার্ভিসের ডাক্তার দিয়ে আপনি উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা ইভেন জেলাতেও ডাক্তার রাখা মুশকিল। কারণ আপনার যদি সুযোগ থাকে আপনি ঢাকায় আসতে পারবেন, আপনি কাউকে এখানে কথা বলে আটকাতে পারবেন না। হ্যাঁ, 3 বছর থাকতে পারে যারা প্রাথমিক পর্যায়ে পাশ করে, চাকরি পায়, কিন্তু তারপর তো আপনি যে ডাক্তারকে সেখানে রাখতে পারছেন না। তাহলে অটোনমি দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে যদি আপনি স্বায়ত্তশাসন দেন তাহলে ওই মেডিকেল কলেজ হাসপাতাল তাদের ডাক্তার রিক্রুটমেন্ট ওখানে বসিয়ে করবে, তাদের সুযোগ সুবিধা সবই সরকারি ক্যাডার সার্ভিসের মতো হবে, ট্রান্সফার পোস্টিং বাদে। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যদি আপনি একজন প্রফেসরকে রিক্রুট করেন, সে জানবে যে আমাকে এখানেই থাকতে হবে, সে ঢাকা আসতে পারবে। ঢাকা যদি কোনো পদ খালি হয় সে সেখানে কম্পিটিশন দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আসবে। যেমন আপনি দেখেন, আপনি দিনাজপুরে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কি প্রফেসর বা লোকজন থাকছে না? পুরোপুরি থাকছে, কোনো শিক্ষকের অভাব নেই, কারণ তারা ওখানে চাকরি করতে গিয়েছে যে ওইখানেই তাকে চাকরি করতে হবে। এই জন্য বাংলাদেশ হেলথ সার্ভিসটাকে আলাদা করা হয় এবং আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ যারা উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতালগুলোকে তার জন্য রিক্রুট করবে, যেমন রাজশাহী ডিভিশনের জন্য রাজশাহীতে করবে, আর মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে একেবারে অটোনমি দিতে হবে রিক্রুটমেন্টের জন্য এবং ফিনান্সিয়াল অটোনমি। এই যে টাকা ফেরত যায়, তারা যদি নিজেদের বাজেট নিজেরাই করে স্বাস্থ্যটার সাথে যোগ করে, স্বাস্থ্যকর শুধু বিলি করে, যেমন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, তারা টাকাটা সরকারের কাছ থেকে একসাথে পায় আর বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুযায়ী তারা বিশ্ববিদ্যালয়গুলোকে টাকা দিয়ে দেয়। সেভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজি অফিস তারা টাকাটা পেয়ে ওই যে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ যেগুলো একটা বিভাগে থাকবে, অটোনোমাস, তাদেরকে অটোমেটিক টাকা চলে যাবে তার ওখানে। আর মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অটোমেটিক চলে যাবে। যেমন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অটোনোমাস, সেখানে কি কোনো আপনার টাকা ফেরত যাচ্ছে? আরও টাকা লাগে তাদের। এখন রাজশাহী, রংপুর, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার পরিকল্পনা কাজ হয়েছে, চিটাগাংয়ে কাজ শুরু হয়েছে, সিলেটে কাজ শুরু হয়েছে, এখনও কিন্তু ওখানে পূর্ণাঙ্গ হয় নাই। ওখানে দেখবেন ডাক্তারের কোনো অভাব নাই, কারণ তারা জানে যে ওখানেই থাকতে হবে এবং সেখানে তারা খুব সুন্দরভাবে তাদের মানুষের স্বাস্থ্যসেবা করতে পারবে আর স্বাস্থ্য জনবল তৈরি করতে পারবে। কাজেই তৃণমূল পর্যায়ে হাসপাতালের বেড বাড়ানো, তার সাথে সম্পূরক থাকতে হবে যেন নিচের যে সাপ্লাই লাইনটা সেটা যেন আমরা আধুনিক এবং মানুষের কাছে গ্রহণযোগ্যভাবে গড়ে তুলি জোর দিয়ে, এবং স্বাস্থ্য প্রশাসনটাকে বিকেন্দ্রিত করে তাকে যতটুকু সম্ভব স্বায়ত্তশাসিত করলে আপনার জনবলের সমস্যা এবং বাজেট খরচের সমস্যাটা কিন্তু অনেক সমাধান হবে। আশা করি সরকার এই সবগুলো মিলিয়ে যদি না করেন তাহলে একসময় দেখা যাবে যে এই টাকাগুলো বিল্ডিং পড়ে আছে, এখানে কোনো হাসপাতালের বেড পড়ে আছে, রোগীও নাই, ডাক্তারও নাই, নার্সও নাই, নাই, এগুলো রিক্রুট করতে লাগবে অনেক দিন। এইভাবে যেন আমরা আংশিক কাজ না করি, প্রথম থেকে যেন একটা সমন্বিত কাজ করি, তাহলে এটা সুফল পাওয়া যাবে। ধন্যবাদ। আমি একটু জানাবো, এম এ আজিজ আপনার কাছে আসে, আপনি বলছিলেন যে 92% হামে আক্রান্ত রোগী তারা টিকাই পান নাই, যারা হামে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আসলে এই যে টিকা না পাওয়ার কারণটা কি, বা দায়টা আসলে কার? না, দায়টা আসলে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছে। এখন
দ্রুত টিকা দিচ্ছে কি না, বলছে সরকার টিকা দিচ্ছে, কিন্তু এই যে যারা ভর্তি হলো তারা তো ধরেন 1.5 মাস 2 মাস আগে আক্রান্ত হয়েছে, তাহলে টিকা তো দেওয়া শুরু হয়ে তার আগের থেকেই শুরু হয়েছে, তার তাহলে টিকা পায় নাই। এখন ধরেন 92% যদি টিকা হামের টিকা না পেয়ে থাকে, 100-এর ভিতরে 92, তার মানে 92% টিকা দেওয়া হয় নাই। ব্যাপারটা যদি এভাবে ধরি, কিন্তু হয়তো এর চেয়ে বেশি দিছে, কিন্তু হার্ড ইমিউনিটি হতে তো 95% টিকা দিতে হবে শিশুকে, সেটা তো অনেক দূরে আছে, এটা তো বোঝাই যায়। আপনি, আমার কথা হচ্ছে আমরা তথ্য জানি না, বাইরে তথ্য প্রকাশ করতেছে বাংলাদেশ, তো এটা কেমন কথা? তা আমাদের তথ্য দেবে না, সরকার তো টিকা দেওয়া শুরু করেছে, তাহলে কত পার্সেন্টকে অ্যাচিভ করলো, টিকা দেওয়ার করলো, এটা তো আমাদের তথ্য কোনো সোর্স থেকে তথ্য পাওয়া যাচ্ছে না। সুতরাং আমি আমার মতো করে বলতে পারি, আপনি আপনার মতো করে বলতে পারেন, ব্যাপারটা এইটাই। সুতরাং টিকা দেওয়া ছাড়া, আমরা ছোটবেলায় টিকা দিছি এরকম স্ক্রুর মতো ঘুরা মাংস কেটে দিছে, বাসায় বাসায় গিয়ে টিকা দিছে, ধরে ধরে এনে টিকা দিছে, দৌড়ায় ফালাইলে বাচ্চা ধরে এনে টিকা দিছে। এখন সেটা নাই কেন? আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে এরকম আছে তো, ফিল্ড ওয়ার্কার আছে তো, এটা করে তো। এই টিকা দেওয়া তো ডোর টু ডোর যাইতে হবে, কেউ তো স্বপ্রযোজিত হয়ে আসবে না। কারণ আমরা ঢাকা শহরে হয়তো বাচ্চাদেরকে টিকা 5 বছরের বয়সের ভিতরে টিকা দেওয়া, হয়তো ঢাকা শহরে যারা কনসাস পিপুল তারা নিয়ে যাবে, কিন্তু সাধারণ লোক, আপনি গ্রামের সাধারণ লোক দিয়ে চিন্তা করতে পারেন। ধরেন থালা হেলথ কমপ্লেক্সে আপনার কম্পিউটাররা চিকিৎসা দেয়, ডাক্তার নেই। ডাক্তার তো ওই পরিমাণ, আমাদের যে পরিমাণ মানুষ সেই পরিমাণ ডাক্তার নেই, তারপর ডাক্তারের ভিতরে পেশাদারিত্ব নাই, তাহলে আপনি চিকিৎসাটা করবেন কিভাবে? হসপিটাল বানাবেন, ডাক্তার পাবেন না তো। ডাক্তার কেউ আপনার ওই গ্রামেও থাকতে চায় না। ধরেন আমার ওখানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বেড়া থানা উপজেলা, সেখানে তো আমি দেখি যে কম্পিউটার চিকিৎসা দিচ্ছে। হ্যাঁ, সেখানে তো ডাক্তার নেই, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওই আর কি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা চিকিৎসা দিচ্ছে। হ্যাঁ, তো এরকম তো হচ্ছে। তো সুতরাং এটা যদি যেভাবে মোস্তাক ভাই বোঝাচ্ছে, যদি আমি যদি বুঝে থাকি, যে আগে দরকার হচ্ছে চিকিৎসার পেছনের লোকটাকে পেশাদারিত্ব আনা। তাছাড়া যতভাবেই দাঁড় করেন না কারো প্রতিষ্ঠান, আধুনিক যুগে এই চিকিৎসা হবে না। কারণ আমাদের সব জায়গায় পছন্দ হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে আপনার যে চিকিৎসা দিবে, প্রপার চিকিৎসা, হসপিটালে তো ডাক্তার দিতে হবে, যতগুলো ডাক্তার দরকার দিতে হবে, ওখানে রুগী যায়। কারণ গ্রামের লোকের অসুখ, অপুষ্টিতে ভোগা, নানা রকম জটিলতায় ভোগে, প্রচুর রুগী আসে, কিন্তু চিকিৎসা প্রপারলি পায় না, যার ফলে এটা হয়। ধরেন আমি আবার রিপিট করি, আমার পায়ে একটা সমস্যা আছে, যেভাবে বড় ডাক্তার আমার পা হাতাইলো নানানভাবে, এই ডাক্তার ছুঁয়ে দেখবে? বাংলাদেশের কোনো ডাক্তার আমার পা ছুঁয়ে দেখবে? এই জায়গাটা দরকার। তো একটা ডাক্তারের আচরণের উপরে রুগী অর্ধেক সুস্থ হয়, যে আমি প্রপার ট্রিটমেন্ট পেয়েছি, আমার পা এটা ভালো হবে না, ডাক্তার বলে দিছে, আমি এটা বিশ্বাস করছি। এই বিশ্বাসটা তো ডাক্তারদের জন্মাইতে হবে, মানসিক ইয়েটা, তৃপ্তিটা আনতে হবে যে এটাতে চিকিৎসা হবে, এটা হবে না। উনি তো আমাকে আমাকে নানান খাওয়া দাওয়া চলাফেরা সব ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আবার এই চিকিৎসা হলে কি হতো, আমার ভবিষ্যৎ কি হতো, এটা বলছে। সে আমি যদি জিহ্বা অপারেশন করতাম, এটা হার্ড হতে সে নাক দিয়ে পাইপ দিয়ে, ইয়াকে মুখ দিয়ে পাইপ দিয়ে খাওয়াইতে হতো। আমি ডায়াবেটিসের রুগী, হাঁটতে পারতাম না, শেষ পর্যন্ত আমাকে এইভাবেই জীবন শেষ হতো। বলে দিছে তো, কনভিন্স করার মতো সে সময় দিছে, প্রচুর সময় দিছে। যতক্ষণ আমি স্যাটিসফাইড না হই ততক্ষণ সময় দিছে সে। তো এই ডাক্তার, আমি এই জন্য পেশাদারিত্বটা আগে দরকার ডাক্তারদের, এবং যারা সহকারী থাকবে সবাই, নার্স সবাই। জি, আমি এই বিষয়ে একটা আরেকটি প্রশ্ন রাখতে চাই ডাক্তার মোস্তাক হোসেন আপনার কাছে, বিরোধী থেকে এসে সেই উত্তরটি নিশ্চয়ই নিব। আমরা কাঠামোগত পরিবর্তনের কথা সরকারের পক্ষ থেকে একদম তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা বলছেন, কিন্তু যারা এই কাঠামো পরিচালনা করবেন, স্বাস্থ্য সেবা পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদের পরিবর্তনটা আসলে কিভাবে সম্ভব হবে, যেটি এম এ আজিজ বলেন। আমি একটু বিরতি থেকে এসে উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ডাক্তার মোস্তাক হোসেন আপনার কাছে আসি। আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে সরকার কাঠামো পরিবর্তনের কথা বলছেন, একদম ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্য সেবা শক্তিশালী করার কথা বলছেন, স্বাস্থ্য ইউনিট গড়ার কথা বলছেন। এগুলো যারা পরিচালনা করবেন, সেই পেছনের মানুষগুলো আসলে পরিবর্তন কিভাবে সম্ভব? দেখুন, মানুষকে তো আলাদাভাবে পরিবর্তন করার কিছু নাই, এটা ধর্ম প্রচারের বিষয় না যে আপনি তাকে নৈতিক শিক্ষা, এটা
নৈতিক তো ডাক্তারদের সবাইকে হিপোক্রেটিক ওথ নিতে হয়, এবং সেটা তাদের চেম্বারে লাগানো থাকে। আপনি যদি কাঠামো পরিবর্তন ঠিকভাবে করেন, একটা প্রতিষ্ঠানে তাকে ক্ষমতা, দায়িত্ব এবং কর্তৃত্ব, এই তিনটাকে একসাথে দিতে হবে। আপনি দায়িত্ব দিলেন, ক্ষমতা দিলেন না, বা ক্ষমতা দিলেন কিন্তু কর্তৃত্ব আরেক জায়গায়, তাহলে এগুলো সন্নিবেশিত করে স্বাস্থ্য খাতকে, আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি, যে প্রচলিত আমলাতান্ত্রিক যেই কাঠামো সারা বাংলাদেশে আছে সেখান থেকে বের করতে হবে। কিছু ডাক্তার অবশ্যই থাকবে ক্যাডার সার্ভিসে, যেই কাজগুলো আমাদের প্রশাসনিক ইয়েতে আছে সেই করার জন্য, কিন্তু চিকিৎসা বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাটা অবশ্যই আমাদের অটোনোমাস করতে হবে। তাহলে আমি উদাহরণ দিয়েছি আগে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে কি আপনি কোনো ওই ভাই যে অভিযোগগুলো করেছেন, এরকম অভিযোগ তো খুব একটা শুনি না। কিংবা ধরুন হোলি ফ্যামিলি হাসপাতাল, বারডেম হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন। বারডেম হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন হলো সরকারি অর্থে পরিচালিত বেসরকারি, এবং তারা অন্য জায়গার থেকে অনুদানটা নেয়। সেখানে কি সমস্ত অভিযোগ আছে? অর্থাৎ বাংলাদেশের ট্রেনিংপ্রাপ্ত ডাক্তাররা সেখানে কাজ করে, বাংলাদেশের ট্রেনিংপ্রাপ্ত নার্সরাই সেখানে কাজ করে। আমি প্রাইভেট হাসপাতালের কথা বাদ দিলাম, বাণিজ্যিকগুলো বাদ দিলাম, যেগুলো নট ফর প্রফিট হাসপাতালগুলো আছে সেখানকার দিয়ে মানুষের কোনো অভিযোগ নাই। তাহলে আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে, যেটা বেস্ট প্র্যাকটিস বলি আমরা আমাদের ভাষায়, সবচেয়ে ভালো উদাহরণ যেগুলো আছে একই রকম পরিস্থিতিতে, সেগুলোকে আপনি কেন নেবেন না? আপনার কর্তৃত্ব কমে যাবে যেন, আপনার কর্তৃত্ব ছাড়তে যাচ্ছেন না, আপনি কেন অতিমাত্রায় কেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থা রাখবেন? সরকার তো এখন বলছে বিকেন্দ্রীকরণ করতে। সেটা করতে গেলে আপনাকে ক্ষমতা, দায়িত্ব, কর্তৃত্ব একসঙ্গে করতে হবে। বিকেন্দ্রীকরণ মানে এই না আমি উপজেলাতে হাসপাতালে বেড বাড়িয়ে দিলেন। আমরা এর আগের সরকার দেখেছি, রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ সরকার বলেছে তাদের বলতে, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত রোগী আসে, এটাকে হাজার হাজার বেড বাড়িয়ে দাও। কি ধরনের একটা অবাস্তব কথাবার্তা! সেই মডেল থেকে বেরিয়ে আসতে হবে। এখন আপনি ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতাল সারা বাংলাদেশে করার প্রয়োজন নেই। আপনি ঢাকা মেডিকেল কলেজে যেখান থেকে রোগীরা আসতেছে সেই জায়গায় চিকিৎসাটা দেন, যেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে আসতে না হয়। আপনি প্রাথমিক, মাধ্যমিক এবং টারশিয়ারি এভাবে করেন, যেটা আমি আগে বারবার বলছি। এবং ওই যে মেডিকেল কলেজগুলো স্বায়ত্তশাসিত করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো, এবং উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল সেগুলোকে আপনার আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে দিয়ে দেন। তাহলে তারা একটা কম্পিটিশন হবে যে আমার বরিশাল বিভাগে আমি দেখব আমার স্বাস্থ্য বিভাগের কাজের ফলে মাতৃমৃত্যুর হার কমে গেছে কতখানি, চট্টগ্রাম বিভাগীয় কর্তৃপক্ষ দেখবে যে আমাদের এখানে মাতৃমৃত্যুর হার কতটুকু কমেছে। আপনি কতটা অপারেশন করলেন সেটা হচ্ছে ইমিডিয়েট অডিট, কিন্তু আপনার ফাইনাল যেটা প্রভাব, যে আপনার স্বাস্থ্যটা উন্নত হয়েছে কিনা, আপনার এখানে কিডনিতে ডায়ালাইসিস করার জন্য রোগী কত কমাতে পেরেছেন আপনি, তার আগেই আপনি ইন্টারভেনশন দিয়ে দিয়েছেন। আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা বলছে যে আপনি এভাবে খাবেন, এভাবে খাবেন না, তাহলে আপনার কিডনিতে পাথর হবে না। আর পাথর যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে বা মূত্রনালীর সংক্রমণ আপনি এইভাবে সারান, তাহলে আপনার কিডনি পাথরটা হবে না। কাজে সেখান থেকে আপনার ডায়ালিসিসের রোগী কমাতে হবে। আপনি ডায়ালিসিস সেন্টার যদি সারা বাংলাদেশে ভরে দেন, এটা আপনার স্বাস্থ্য ব্যবস্থার কৃতিত্ব না। যে ডায়ালিসিস সেন্টারে ভিড়, এটাকে বাড়াও। হ্যাঁ, আপনি সাময়িক বাড়াতে হতে পারে, যাদের অলরেডি ডায়ালিসিস লাগছে তাদের জন্য আপনার চিকিৎসা ব্যবস্থা এনশিওর করতে হবে, কিন্তু আপনার লক্ষ্য হবে যেন ডায়ালিসিসের রোগীর সংখ্যা কম হয় আগামী 5 বছরে, আগামী 10 বছরে, আগামী 5-10 বছরে যেন আবার হার্টের অপারেশনের রোগীটা কম হয়, আগামী 5-10 বছরের জন্য আমাদের ব্রেনের অপারেশনের রোগীটা কম হয়। কাজে সেই প্রতিরোধমূলক এবং স্বাস্থ্য উন্নয়নমূলক কাজটা করতে হবে। তারপরেও কিছু রোগী জটিল হবে, তার জন্য আমাদের স্তরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা থাকবে। সেটা করতে গেলে আপনাকে অবশ্যই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে আপনাকে অটোনোমাস করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সেটা একটা কেন্দ্রীয় পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকতে পারে, কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা একটা আলাদা। সেক্ষেত্রে যদি আপনাকে অটোনোমাস না দেন তাদের কর্তৃপক্ষ, এবং আমি আবার বলছি, ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব যদি একসাথে কম্বিনেশন করে প্রতিষ্ঠান ভিত্তিক না করেন, আপনি হাজারটা বাণী দিয়ে আপনি করতে পারবেন না। আপনি যে বাণী দিচ্ছেন আপনি নিজেই তো সুবিধাভোগী। আপনি একজন ডাক্তারকে বাণী দিচ্ছেন, আপনি তো অন্যান্য পেশা, আমি নাম বলবো না, এটা ঠিক হবে না, অন্যান্য পেশায় যে দুর্নীতি হয় আপনি তাদের কিছু বলছেন না।
পাবলিক চিকিৎসককে হাতের কাছে পায়ে মারতে যায়, কিন্তু সে কি থানায় যেতে পারে মারবার জন্যে? সে কি ডিসি অফিসে মারবার জন্য যেতে পারে? সে কি অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের সম্পর্কে মানুষের অভিযোগ আছে, ভূমি অফিসে তারা কিছু করতে পারে? তারা, আমি বলছি না সেটা ভালো করছে তারা, বা মানুষ ডাক্তাররা অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করবে, কিন্তু তাকে ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব দিতে হবে প্রতিষ্ঠান ভিত্তিক, তাহলেই আপনি আশা করতে পারেন। আর ডাক্তারদেরকে, চিকিৎসা ব্যবস্থাকে যদি আপনি ডিসি অফিসের মতো চালান তাহলে কিন্তু চলবে না। চিকিৎসা ব্যবস্থাকে যদি আপনি থানার মতো চালান, পুলিশ স্টেশন, তাহলেও কিন্তু চলবে না। স্বাস্থ্য সেবাটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত একটা ব্যবস্থা। এখানে আপনাকে আলাদা ব্যবস্থা করতেই হবে, যেভাবে সফল, আমি থাইল্যান্ডের কথা উনি বলেছেন, থাইল্যান্ডে খুব ভালো একটা উদাহরণ। উন্নত দেশগুলোর কথা বাদই দিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন বাধ্য হয়ে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো, কিন্তু তারা যখন শুরু করে তারা কিন্তু প্রথম পর্যায়ে জেনারেল প্র্যাকটিস, জিপি সিস্টেমগুলো সবচেয়ে আগে করেছে, যে একটা পাড়াতে একটা ডাক্তার সাহেব বসবেন, তার কাছে লিস্ট থাকবে ওই এলাকার সমস্ত মানুষের, রোগী হোক বা না হোক, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের স্বাস্থ্য তো, তারা অসুস্থ হলে সেখানে আসবেই, তারপর তাদের প্রতি বছরে 2 বার ব্লাড প্রেশার চেক করা, সুগার চেক করা, বাচ্চাদের নিউট্রিশন, পুষ্টি চেক করা, এবং গর্ভবতী নারীদেরকে তো অবশ্যই আমাদের দেশেও চেক করা হয়। সেটা এইভাবে কিন্তু তারা 1945-এ আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন বিধ্বস্ত হয়ে গিয়েছিল, টাকা পয়সা কিছুই ছিল না, পুরুষের সংখ্যা কমে গিয়েছিল, সেখানে তাদের যা টাকা আছে সেই টাকা দিয়ে আগে স্বাস্থ্য এবং শিক্ষা, এটাই তারা নিশ্চিত করেছে, যে এটা তৃণমূল পর্যায়ে নিশ্চিত করেছে। তারা 10 বছরের মধ্যেই আপনার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিটা পুষিয়ে আনতে পেরেছে তারা। কাজে আমাদের দেশে যদি উন্নয়ন করতে হয়, স্বাস্থ্য শিক্ষাকে আপনাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এখনই শুরু করতে হবে। এর অপেক্ষা যদি করেন আর পারবেন না, গত সরকারগুলোর মতে চলবে। ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে আসতে চাই, আপনার শেষ কথাটুকু শুনতে চাই। সরকার একদম তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো তৈরির কথা বলছেন, সেই ক্ষেত্রে ডক্টর মোস্তাক হোসেন বলছেন যে ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের একটা সমন্বিত উদ্যোগ দরকার এবং সেটি নিশ্চিত করা দরকার। সেটি কিভাবে নিশ্চিত হবে? আরো দুটো জিনিস সাথে দরকার আছে। মোস্তাক ভাই এক্সপার্ট, তারপরেও বলছি, একটা হলো ডাক্তার, প্রয়োজনীয় ডাক্তার সাপ্লাই দিতে হবে, ডাক্তার তৈরি করতে হবে, তার তৈরি করতে হবে। 2, আরেকটা হচ্ছে জবাবদিহিতা। যখনই অটোনোমাস করবেন তখনই জবাবদিহিতা এনশোর করতে হবে। আমার ধারণা গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করতেছে। দেখেন, গোপনেই বলবো, আমরা কি এই যে সিগন্যাল বাতিতে যে এআই সিস্টেম চালু হবে, এটা কেউ কল্পনা করছি? চালু হয়ে গেছে। এখন দেখেন ট্রাফিক এত, ধরেন আমাদের একটা আধুনিক শহরে 25% শূন্য খালি জায়গা থাকে, আমাদের আছে 7%। তার আবার ফুটপাত হকার দখল করে রাখে, আরও থাকে 4%। হয়তো এখন হচ্ছে না, এটা আস্তে আস্তে হবে। এরপরে আমি দেখলাম, কালকেই পত্রিকা পাইলাম, কিউআর সিস্টেম চালু করতেছে, অর্থাৎ আলটিমেটলি ক্যাশলেস সিস্টেম। দুর্নীতি এবং এটা যেগুলো আলোচনা আমি করলাম, এগুলো দুর্নীতির অংশ। কিউআর সিস্টেম করে যদি ক্যাশলেস সোসাইটি করে ফেলতে পারে এবং এই এআই যদি অ্যাক্টিভ করে দিতে পারে সব জায়গায়, তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করতে পারলে, অপশাসন সবার এই যে জবাবদিহিতার ভিতরে আনতে পারলেই আমার মনে হয় সমাজটা ঠিক হতে পারে। এই ধন্যবাদ। আমি ডক্টর মোস্তাক হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমার যে আলোচনার বিষয় ছিল স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ফিরবে কবে। আমরা সরকারের যে উদ্যোগগুলো দেখছি, অনেক সুন্দর সুন্দর উদ্যোগ, আপনি নিজেও বলছেন সেগুলো মিলছে, কিন্তু সেগুলো আসলে কবে নাগাদ সম্পন্ন হবে? এই সবগুলো, শেষ কথা কি? জি, এই সবগুলো করবার জন্য সবচেয়ে আগে দরকার একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন। যেই স্বাস্থ্য কমিশন, তারা কোনো এক্সিকিউটিভ অর্গান না, যেমন জাতীয় সংসদের সদস্যগণ, তারা তো এক্সিকিউটিভ ক্ষমতার অধিকারী না, তারা যে কথাটা বলে সেটা সরকার বাস্তবায়িত করতে সাংবিধানিকভাবে বাধ্য। তেমনি স্বাস্থ্যে একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন, যেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বাধীন বিশেষজ্ঞও থাকবে, জনগণের প্রতিনিধিও থাকবে। তারা এই যে সংস্কারের কর্মসূচিগুলো বর্তমান বিএনপি সরকারের স্বাস্থ্যের ইশতেহারে আছে এবং সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের আছে, সেগুলো বাস্তবায়ন করবার জন্য তারা একটা স্টিয়ারিং, তারা একটা গাইডেন্স দেবে এবং মনিটরিং করবে। তাহলে কিন্তু সম্ভব। আপনি মন্ত্রী মহোদয় বললেন, কাজ হলো কি হলো না, তারা সবসময় তাকে জবাবদিহিতার মধ্যে রাখবে এবং জনগণকে তারা এই বিষয়ে মানে সহযোগিতা করবার জন্য উদ্বুদ্ধ করবে, সংগঠিত করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন এবং এম এ আজিজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।